শিক্ষার্থীরা আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয় থেকে একটি টপিকস নিয়ে। টপিকসটা হচ্ছে কি শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন দেখো, কোশ্চেন নং 11। কোশ্চেন নং 11 নম্বরে কী থাকে? তিনটা টপিকস থাকে কোশ্চেন নং 11-এ। একটা থাকে শর্ট কোশ্চেন বলতে বোঝানো যায়, একটা থাকে যে তিনটা কোশ্চেন দেওয়া থাকে, সেই কোশ্চেনের আলোকে তুমি 5টি বাক্য লিখবে। আরেকটা থাকে ইনফরমেশন টেবিল, যেটাকে আমরা টেবিল শিডিউল বলি। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে তোমরা সেটা সম্পর্কে ধারণা পেয়েছো। আরেকটা থাকে কোনটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওটা থাকে কিসের ভিত্তিতে? টাইমের ভিত্তিতে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কোশ্চেনের ভিত্তিতে, যেখানে তোমার 5টি বাক্য লিখতে হয়। তাহলে দেখি আমরা আজকে কি করছি। আগেই বলছি, এই ইনফরমেশন, এই শর্ট কোশ্চেনটা সম্পর্কে পড়ার জন্য তোমাদেরকে অবশ্যই কোশ্চেনটা বারবার রিডিং করতে হবে এবং অর্থ সম্পর্কে ধারণা থাকতে হবে। দেখো কি বলা হয়েছে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট মান্থস অফ ক্যালেন্ডার। ক্যালেন্ডারের মাসগুলো সম্পর্কে 5টি বাক্য লিখো। কনসিডারিং দ্য ফলোইং পয়েন্টস, অর্থাৎ তোমাকে 3টা প্রশ্ন দেওয়া আছে। এই 3টা প্রশ্নের ভিত্তি করে তুমি 5টি বাক্য লিখবে। হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ক্যালেন্ডার? ক্যালেন্ডারে কয়টি মাস থাকে? হুইচ মান্থ কামস ফার্স্ট? প্রথম কোন মাসটা আসে? হাউ মেনি মান্থস হ্যাভ 31 ডেজ? কয়টি মাসে 31টি দিন থাকে? কোনো কোনো মাস 30 দিনে শেষ হয়, কোনো মাস 31তম দিনে শেষ হয়। সেটা সম্পর্কে আমরা দেখব। অর্থাৎ আমাদের আজকের বিষয়বস্তুটা কি? বিষয়বস্তুটা হচ্ছে ক্যালেন্ডার নিয়ে। আচ্ছা, যেহেতু আমাকে 3টা কোশ্চেন দেওয়া আছে এবং লিখতে হবে 5টি বাক্য, 3টা কোশ্চেন থেকে 3টা অ্যান্সার বের হবে এবং বাকি 2 লাইন কী করতে হবে? তোমাদের এই কোশ্চেনগুলোর ভিত্তিতে করেই রিলেটেড কোনো সেন্টেন্স লিখতে হবে। দেখো, তোমাদের সুবিধার্থে আমি এখানে সেন্টেন্স লিখে দিয়েছি। অ্যান্সার হিসেবে কী লিখেছি? যেহেতু কোশ্চেনটা প্রথমে কী ছিল, হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ক্যালেন্ডার? ক্যালেন্ডারে কয়টি মাস থাকে? আমরা কোশ্চেনটা শুরু হয়েছে কি দিয়ে? দেয়ার। তাহলে দেয়ার আর 12 মান্থস ইন এ ক্যালেন্ডার। ক্যালেন্ডারে কয়টি মাস থাকে? 12টি মাস থাকে। হুইচ মান্থ কামস ফার্স্ট? কোন মাসটা প্রথমে শুরু হয়? জানুয়ারি কামস ফার্স্ট। আমরা সবাই জানি। যেহেতু আমাকে এখানে আরও 2টি বাক্য বেশি লিখতে হবে, সেক্ষেত্রে আমি কী করলাম? ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। আমি ইচ্ছা করে কি লিখে দিলাম যে ডিসেম্বর মাসটা হচ্ছে কি? বছরের শেষ দিন। এতে করে আমার কী সুবিধা হলো? এতে করে অটোমেটিকলি এই 2টি সেন্টেন্স বেড়ে যাবে। নাম্বার কোশ্চেন বি, হুইচ মান্থ কামস ফার্স্ট? এটা নিয়ে আলোচনা করেছি। এটার ভিত্তিতে আমি কি লিখেছি? একটা সেন্টেন্স বাড়িয়ে লিখেছিলাম, ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। আচ্ছা, নাম্বার সি, হাউ মেনি মান্থস হ্যাভ 31 ডেজ? কয়টি মাসের 31তম দিন থাকে? আমরা জানি 7 মান্থস হ্যাভ 31 ডেজ। কিন্তু একটি মাসে আমরা কি পাই? 28তম দিন পাই। সেটি কোন মাস? ফেব্রুয়ারি। কিন্তু কখনো কি হয়? ফেব্রুয়ারি মাস 29তম দিনেও শেষ হয়। সেটা কখন? আমরা সবাই জানি সেটা হচ্ছে কি? যখন লিপ ইয়ার হয়, যেটা অধিবর্ষ আমরা বলে থাকি। দেখো কি লিখেছি, ইন দ্য সেকেন্ড মান্থ, দ্বিতীয় মাসে। ফেব্রুয়ারি কি আমাদের দ্বিতীয় মাস না? দ্বিতীয় মাস। দ্বিতীয় মাসে ফেব্রুয়ারি, 1 more day is added, একটি দিন অতিরিক্ত যোগ করা হয় ডিউরিং লিপ ইয়ার, যখন সেটা কি? অধিবর্ষ হয়। তাহলে আমরা এখান থেকে কি তথ্য ধারণা পেলাম? ক্যালেন্ডার সম্পর্কে ধারণা পেলাম। আচ্ছা, এবার দেখি এখানে কি দেওয়া আছে। কোশ্চেনটা আবার ফার্স্টে পড়ার চেষ্টা, প্রথমেই কোশ্চেনটা পড়ে এটার টপিকসটা কি সেটা সম্পর্কে বোঝার চেষ্টা করি। রাইট 5 সেন্টেন্স অন ইউর ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ করা সম্পর্কে। মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে কিন্তু আমাদের ধারণা আছে। হ্যাঁ, ধারণা আছে, আমাদের বইতেও পাঠ্য বইতে অন্তর্ভুক্ত আছে। দেখি তাহলে এটা কি আছে। কনসিডারিং দ্য ফলোইং পয়েন্টস, অর্থাৎ এই 3টি কোশ্চেনের আলোকে আমি আবারও কি 5টি সেন্টেন্স লিখব। When did you go there? তুমি সেখানে কখন গিয়েছিলে? আমরা কোশ্চেন ডি, হোয়াট টাইম ডিড ইউর বাস রিচ দ্য মিউজিয়াম? তুমি অবশ্যই বাসে করে গিয়েছিলে। যদি বলা হয়ে থাকে বাসে করে গিয়েছিলে, তুমি বাসে কখন, তোমার বাসটা কখন মিউজিয়ামে পৌঁছেছিল?
When did you reach the home? তুমি কখন বাড়িতে পৌঁছেছিলে? আচ্ছা, আমরা কোথাও ভ্রমণ করতে গেলে কি করি? আমরা তো একা যাই না, আমরা কারোর সাথে যাই। তোমাকে যেহেতু বাক্য বানাতে হবে, তুমি চিন্তা করতে পারো যে আগে তুমি বাংলাটা শেখার চেষ্টা করবে। অবশ্যই বাংলা শিখবে, বাংলা শিখলে সে তুমি ইংরেজি লিখতে পারবে, বাংলাতে তুমি ট্রান্সলেট করতে পারবে। তখন তুমি চিন্তা করবে যে কবে গিয়েছিলে, কার সাথে গিয়েছিলে, কখন গিয়েছিলে, কবে, কার সাথে, কখন। তাহলে আমি আরেকটা বলতে পারি কীভাবে গিয়েছিলে এবং তুমি কেমন বোধ করেছিলে বা কী কী দেখেছিলে। নিজের মাথার ভিতরে কি ব্রেনের মধ্যে কাজ করবে কিভাবে প্রশ্নের অ্যান্সারগুলোকে একটু লাইনটা বাড়ানো যেতে পারে। কখন, কিভাবে, কাকে, কার সাথে দ্বারা যদি আমরা প্রশ্ন করি আমাদের কাজটাকে, অটোমেটিক্যালি দেখবে তোমাদের সেন্টেন্সটা বের হয়ে আসবে, যাতে ইজিলি তুমি 5টি সেন্টেন্স লিখতে পারো। আচ্ছা, আমরা কিন্তু তোমাদের আগেই বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে ডিড থাকে তাহলে আমাকে বুঝতে হবে এটা কোন ভার্বের কাজ, বর্তমানকালের কাজ, প্রেজেন্ট না পাস্ট। অবশ্যই ডিড থাকলে আমাকে ধরে নিতে হবে সেটা পাস্ট, অর্থাৎ অতীতকালে, অর্থাৎ যে কাজটা আমার হয়ে গিয়েছিল। আমি কোথাও ভ্রমণ করেছিলাম, তোমাকে যদি জিজ্ঞাসা করে তোমার ভ্রমণ সম্পর্কে অভিজ্ঞতা লেখো, অবশ্যই তুমি কি আজকে নয় 2 দিন আগে গিয়েছিলে, তো সে সম্পর্কে তুমি লিখবে। ঠিক তাই এখানে বলা হয়েছে when did you go there, তুমি সেখানে কখন গিয়েছিলে। তাহলে এখানে কি সাবজেক্ট আছে? ইউ বলতে আমি কি লিখবো? আই। আচ্ছা, গো ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে ডিড থাকার কারণে আমার হয়ে যাবে কি? আই ওয়েন্ট। আচ্ছা, যেহেতু বলা হয়েছে কখন গিয়েছিলে, কখন আমি বলতে দিলাম, দেখো এখানে কি লিখেছি আমি? অন 14 ডিসেম্বর লাস্ট, মানে গত 14 ডিসেম্বরে I went to the Liberation War Museum. এখানে Liberation War হবে, এখানে স্কিপ হয়ে গেছে। I went to the Liberation War Museum. আমি মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছিলাম। আচ্ছা, যেহেতু প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন কি ছিল? What time did your bus reach? তাহলে রিচ অর্থ কি? পৌঁছানো। তোমার বাসটা কখন পৌঁছেছিল? তাহলে কি বলতে পারো? সাবজেক্ট কি? ইউর বাস, তাহলে আসলে কি? আওয়ার বাস। তারপরে রিচ থেকে কি হবে? ডিড থাকার কারণে রিচ। Our bus reached the museum at 10 AM. আমাদের বাসটা কখন পৌঁছেছিল? 10টায় পৌঁছেছিল। AM দ্বারা কি বোঝানো হয়? সকাল 12টার আগ পর্যন্ত টাইমকে আমরা AM হিসেবে ব্যবহার করি। এখন লাস্ট প্রশ্ন এখানে দেওয়া আছে কি? When did you reach the home? তুমি কখন বাড়িতে পৌঁছেছিলে? আমার প্রশ্ন দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা সর্বশেষ কাজ, কিন্তু আমাকে তো সেন্টেন্স বানাতে হবে। আচ্ছা, তুমি চিন্তা করো মুক্তিযুদ্ধ জাদুঘরে তুমি কী দেখেছিলে বা কারা তোমাকে সাহায্য করেছিল, কিভাবে তুমি ঘুরতে গেলে, ভেতর থেকে দেখলে, কি দেখেছিলে। দেখো আমি কি দেখেছি, একজন তো তোমাকে অবশ্যই কেউ না কেউ মুক্তিযুদ্ধ জাদুঘরটা ঘোরার জন্য সাহায্য করবে, একজন প্রদর্শক থাকবে যে তোমাকে জাদুঘরটা দেখাতে সাহায্য করবে। সেক্ষেত্রে আমি লিখতে পারলাম এ গাইড ওয়েলকাম আস ওয়ার্মলি। একজন প্রদর্শক আমাদেরকে স্বাগত জানিয়েছিল এবং সে কি করে? and took us on a quick tour of the different galleries, এবং সে দ্রুত বিভিন্ন গ্যালারিতে দেখার জন্য সাহায্য করেছিল। অবশ্যই মুক্তিযুদ্ধ জাদুঘরে যারা গিয়েছিলে তারা জানো যে সেখানে কয়টি গ্যালারি আছে এবং ওই গ্যালারিগুলো দেখার জন্য নির্দিষ্ট একজন লোক থাকে যে তোমাকে দেখাতে সাহায্য করবে। তাহলে দেখো আমি কি লিখেছি? কুইক টুর অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ। চলে গেল, যেহেতু আমাকে আরও একটি লাইন আনতে হবে। I saw the personal belongings of some of our martyred intellectuals and freedom fighters. তুমি সেখানে কি দেখেছিলে? তুমি অবশ্যই সেখানে বলতে পারো আমি সেখানে কি দেখেছিলাম? পার্সোনাল বিলঙ্গিংস, অর্থাৎ ব্যক্তিগত জিনিসপত্র। কাদের? অফ সাম অফ our martyred intellectuals and freedom fighters, আমাদের যে বুদ্ধিজীবী এবং শহীদ মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো ছিল সেটা সম্পর্কে তুমি কি দেখেছিলে। When did you reach the home? তুমি কখন বাড়িতে পৌঁছেছিলে? তাহলে আমি আগে বলেছিলাম যেটা হচ্ছে আমার লাস্ট লাইন, I reached the home at 7, এখানে PM হবে, I reached the home at 7 PM, যে আমি সন্ধ্যা 7টায় পৌঁছেছিলাম। তাহলে কি তোমার কোনো একটা টপিক সম্পর্কে অবশ্যই আগে লেখার সময় নিজের থেকে ব্রেন থেকে চিন্তা শক্তি বাড়াতে হবে যে কীভাবে এটা লেখা যেতে পারে, তাহলে কিন্তু তুমি ইজিলি কোশ্চেনগুলো লিখতে পারবে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট পড়াটা দেখতে কি আছে দেখো, এখানে কি লিখেছি? রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডু অন দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে।
কনসিডারিং দ্য ফলোইং পয়েন্টস, অর্থাৎ কোশ্চেনগুলোর আলোকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে লিখো। অর্থাৎ কি, তুমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের স্কুলে অবশ্যই আসি, তখন আমরা তোমাদের কখন আসতে বলি বা কখন প্রভাত ফেরিতে যেতে বলি, আমরা স্কুলে এসে কি করো, তোমরা এবার স্কুলে এসে কি করো, তোমরা অবশ্যই কী করো, স্কুলের অনুষ্ঠানে যোগদান দাও, প্রভাত ফেরিতে যাও, শহীদ মিনারে যাও, যাও না? ঠিক ওই কাজটা সম্পর্কে তোমাদেরকে বলা হয়েছে, তুমি এই সম্পর্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে তুমি লিখো। আচ্ছা, প্রথম প্রশ্নটা দেখো তো কী দেওয়া আছে, When is the International Mother Language Day observed? আচ্ছা, আগে আমরা বাংলা অর্থগুলো বোঝার চেষ্টা করি। ইন্টারন্যাশনাল অর্থ কি? আন্তর্জাতিক। মাদার তো বুঝি মা, ল্যাঙ্গুয়েজ কি? দিবস। মা বলতে এখানে বুঝেছি মাতৃভাষা দিবস। অবজার্ভ, অবজার্ভ হচ্ছে উদযাপন করা। অবজার্ভ কি? উদযাপন করা। What time do you get up? তুমি কখন ঘুম থেকে উঠো, অর্থাৎ ওই দিনটিকে তুমি কখন ঘুম থেকে উঠো। And join the প্রভাত ফেরি। প্রভাত ফেরি বলতে বোঝানো হয়েছে আমরা যে স্কুল থেকে র্যালি করে ফুলের তোড়ার সাথে নিয়ে যাই শহীদ মানে, সেটাকে বলা হয় প্রভাত ফেরি। আচ্ছা, when do you join the recitation competition? অবশ্যই আমরা কেউ না কেউ বিভিন্ন কি কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করি। যেহেতু আমরা কী করলাম, প্রশ্নগুলো সম্পর্কে আগে ধারণা নিলাম, কারণ প্রশ্নগুলো যদি আমি আগে করতে পারি তাহলে কি হবে, আমার ব্রেনের ভিতরে কাজ করবে যে আমি আসলে এখানে কি লিখতে যাচ্ছি বা আমি কিভাবে 5টি বাক্য তৈরি করব। এর জন্য আমি বারবার বলি কি, টিচাররা আমরা কী বলি সবসময়, প্রশ্ন আগে পড়ো, প্রশ্ন করে আগে বোঝার চেষ্টা করো। আচ্ছা, তাহলে আমরা রাইটসাইডে কি লিখেছি, দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভড অন 21 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় কবে? 21 ফেব্রুয়ারি। 21 তারিখ, ফেব্রুয়ারি মাসের 21 তারিখ কী করা হয়, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। আচ্ছা, যেহেতু দ্বিতীয় কোশ্চেন কী ছিল, হোয়াট টাইম ডু ইউ গেট আপ? তুমি কখন ঘুম থেকে উঠো। ডু আছে, অবশ্যই কি প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে যে তুমি সেদিন ওই দিনগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কখন ঘুম থেকে উঠো। সাবজেক্ট কি? ইউ পরিবর্তন কি আসবে? I get up at 5:30 AM. আমি অবশ্যই কি 5:30টায় ঘুম থেকে উঠি। আমি বলতে কিন্তু আমাকে বোঝানো হচ্ছে না, অবশ্যই তোমাকে কোশ্চেন করা হয়েছে, তখন তো তুমি বলবে যে আমি। I get up at 5:30 AM and join the প্রভাত ফেরি at 6 AM. অবশ্যই কি প্রভাত ফেরিতে জয়েন করি কখন? সকাল 6টায়। আমার দুটো প্রশ্নের ভিত্তিতে আমি কয়টা লাইন লিখলাম? দেখো তো কয়টা লাইন লিখেছি। নাম্বার 1, এই যে এখানে শেষ হয়েছে একটি লাইন, এখানে শেষ হলো দ্বিতীয় লাইন, তাহলে আমার প্রয়োজন কটি? আরও 3টি সেন্টেন্স। আচ্ছা, when do you join the recitation competition? তুমি কখন আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। এখানে কি লিখেছি, I attend the discussion meeting at 10 AM. অবশ্যই কি হয়, আমাদের স্কুলগুলিতে তোমরা অবশ্যই অংশগ্রহণ করেছো, তখন দেখেছো আমাদের কি হয়, টিচারদের নিয়ে, বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে কি হয়, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সবাইকে আমাদেরকে শুনতে হয়, শুনলে কি হয়, আমরা দিবসটি সম্পর্কে বুঝতে পারি যে কেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয়। তাহলে আমি এখানে লিখছি যে তোমাদের সেন্টেন্স বাড়াতে হবে, I attend the discussion meeting at 10 AM. আমি সকাল 10টায় আলোচনা সভা অংশগ্রহণ করি। তারপর তুমি কি করো, তাহলে কি তোমাকে আরেকটা সেন্টেন্স বাড়াতে হবে, তখন তুমি লিখতে পারো I also attend the recitation program. আমি কি করি, যে আমিও কি আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আমার কয়টি সেন্টেন্স হয়ে গেল? 4টে হয়ে গেছে। তাহলে আমার একটা বাকি দরকার, তাহলে আমি এখানে ইজিলি লিখতে পারি বাসায় কখন পৌঁছালাম, I return home at 3 PM. আমি বাড়িতে পৌঁছাই কয়টায়? বিকাল 3টায়। সমস্তগুলাই কিন্তু তোমার কাজ। অবশ্যই তুমি তোমার নিজের মতো, তোমার কাছে যদি মনে হয় যে নিজে হয়ে লিখে দিয়েছি একটু কঠিন মনে হচ্ছে, তুমি কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবে, কারণ এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে যোগ্যতা ভিত্তিক। তুমি তোমার নিজের ব্রেন থেকে নিজের মেধা দিয়ে যদি সহজভাবে লিখতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকবে না। তুমি চেষ্টা করবে এই আমার যে লেখাটা, সেই লেখার আলোকে তুমি নিজেও লেখার চেষ্টা করবে, এতে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তাহলে আমরা আরেকটা পড়ার চেষ্টা করি। কি বোরিং ফিল করছো? না, আমরা অবশ্যই আমাদেরকে একটু বেশি পড়তেই হবে, না পড়লে কীভাবে হবে, অবশ্যই কি আমাদের পরীক্ষা আছে, সমাপনী পরীক্ষা, এর জন্য তো একটু বেশি বেশি পড়তেই হয়, কিছু করার নাই, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি খাবে এবং ঘুমাবে, সাথে সাথে কি পড়াশোনাও করতে হবে।
আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন দেখি, নেক্সট রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ডেইলি রুটিন। এবার আসছে তোমাদের প্রতিদিন তোমরা কি করো। বলা হয় না যে তুমি প্রতিদিন কি করো, তুমি কীভাবে সময় কাটাও, কখন ঘুম থেকে উঠো, কখন স্কুলে যাও, একদম নর্মাল বেসিকই দেওয়ার চেষ্টা করো উত্তরগুলো। তোমাকে কি বললাম যে when do you get up, তুমি কখন ঘুম থেকে উঠো, when do you have breakfast, তোমার কখন সকালের খাবারটা খাও, when do you go to school, তুমি কখন স্কুলে যাও। একদম ইজিলি কোশ্চেন না? হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু অবশ্যই কঠিন জিনিস থাকবে না পরীক্ষায়, তোমাদের জন্য সহজ জিনিসগুলাই কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে ইজিলি তুমি লিখতে পারো I get up at 6 am, I have breakfast at 8 am, I get ready for school, অবশ্যই কি ব্রেকফাস্ট খাওয়ার পরে তুমি স্কুলের জন্য প্রস্তুত হও, and start for school at 8:30 am, এবং স্কুলের জন্য রওনা হও কয়টায়? 8:30টায়। যদি তোমার স্কুল থাকে 9টায়, তুমি রওনা হও কয়টায়? 8:30টায়। তুমি স্কুলের টাইম চেঞ্জ করতে পারো, তোমার শিডিউল ভিন্ন হতে পারে, কিন্তু এখানে জাস্ট আমি 9টাকে স্কুল কেন্দ্র করে আমি 8:30টায় লিখেছি কি যে আমার স্কুল 9টায় শুরু হবে, তাহলে আমাকে বের হতে হবে কয়টায়? 8:30টায়। when do you go to school, তাহলে টাইম লিখে ফেললাম। যেহেতু আমাকে সেন্টেন্স বাড়াতে হবে, 3 সেন্টেন্সের জায়গায় কয়টি সেন্টেন্স লিখতে হবে? 5 সেন্টেন্স লিখতে হবে। সেহেতু আমি কি লিখলাম? I come back home at 3 pm, তুমি ইজিলি তখন লিখতে পারো I go to bed at 10 pm, আমি ঘুমাতে যাই কি 10টায়। এটা কি সম্পর্কে? যেহেতু ডেইলি রুটিন সম্পর্কে, তোমার প্রাত্যহিক কার্যাবলী সম্পর্কে, তুমি প্রতিদিন কিভাবে তোমার সময়টুকুকে তোমার বিভক্ত করো বিভিন্ন কাজে, সে সম্পর্কে তুমি ইজিলি তোমার নিজের ইচ্ছা মতো কোনো কিন্তু বাক্য লিখতে পারবে, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ভুল না হয়। তুমি সঠিক শব্দ সিলেক্ট করে সঠিক টেন্স ব্যবহার করে যদি ইজিলি লিখতে পারো, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। তবে একটাই কথা, তোমাকে বেশি বেশি অনুশীলন করতে হবে, লেখার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা আরেকটি নিয়ে আলোচনা করব। দেখো, এটা দেখে তোমাদের খুশি লাগতে পারে, এটা কি সম্পর্কে? দেখো, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর লাস্ট বার্থডে সেলিব্রেশন। অবশ্যই কি এটা কিন্তু আমাদের টেক্সট বইও আছে, যে আমাদের তোমাকে বলা হয়েছে যে তোমার সর্বশেষ জন্মদিন পালন করা সম্পর্কে লিখো। কনসিডারিং দ্য ফলোইং পয়েন্টস, পূর্বের ক্লাসগুলোর মধ্যে এখানে কি বলা হয়েছে? কোশ্চেন এ বি সি, তিনটা কোশ্চেনের ভিত্তিতে কি আমরা লিখব। আচ্ছা, on what day was your last birthday celebrated? তোমার বন্ধুরা তোমাকে জিজ্ঞাসা করে না যে সর্বশেষ তুমি কবে জন্মদিন উদযাপন করেছিলে? সেটাই কিন্তু বলা হয়েছে, খেয়াল করো। when did the celebration begin? কখন জন্মদিনটা শুরু হয়েছিল? সেলিব্রেশন মানে কি? উদযাপন। begin মানে কি? শুরু হওয়া। how long did the program continue? কতক্ষণ তোমার প্রোগ্রামটা চলেছিল? তোমার বন্ধুকে অথবা তুমিও তো বন্ধুকে জিজ্ঞাসা করো যে কি ব্যাপার, তোমার জন্মদিন কবে ছিল, কতক্ষণ জন্মদিন অনুষ্ঠান ছিল, কারা এসেছিল, কি কি গিফট হয়েছে বলেছিল না? ঠিক এটাই কিন্তু বলা হয়েছে। দেখো কি লিখেছি, on what day was your last birthday celebration? তাহলে ইউর জায়গায় কি হবে? my last birthday was, সাহায্যকারী ভার্বটা এখানে চলে আসবে, was celebrated on 10th June। আমার সর্বশেষ জন্মদিনটা পালন করা হয়েছিল কবে? জুন মাসের 10 তারিখ। when did the celebration begin? তোমাকে বলা হলো যে কখন জন্মদিনটা বা উদযাপনটা শুরু হয়েছিল, তখন তুমি কি লিখবে? অবশ্যই কি লিখবে? আই লিখবে না, যেহেতু তোমাকে প্রশ্ন করা হয়েছে। তাহলে কি লিখবে? the celebration began at 7 pm, এখানে সাবজেক্ট the celebration, তাহলে কি লিখতে হবে? the celebration began at 7 pm, অর্থাৎ উদযাপনটা শুরু হয়েছিল, জন্মদিন পালনটা শুরু হয়েছিল কয়টায়? সন্ধ্যা 7টায়। কিন্তু যদি তোমাকে প্রশ্ন করা হতো যে when did you celebrate your birthday party, তখন কিন্তু তুমি এটা লিখতে পারতে যে I celebrate my birthday party। যেহেতু এখানে আই দিয়ে কোশ্চেন করা হয়নি, এখানে সাবজেক্ট কি? দ্য সেলিব্রেশন, অর্থাৎ তোমার অনুষ্ঠানটা কখন শুরু হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তুমি আই ব্যবহার না করে অবশ্যই তোমাকে লিখতে হবে কি? দ্য সেলিব্রেশন। আর ডিড থাকার কারণে বিগিনটা হয়ে যাবে কি? past form, began at 7 pm। how long did the program continue? কন্টিনিউ মানে কি? কতক্ষণ ধরে সেটা চলেছিল। হাউ লং বলতে কি বোঝায়? কতক্ষণ ধরে। তাহলে আমি কি লিখতে পারি যে এখানে যেহেতু আমাকে সেন্টেন্স বাড়াতে হবে, লাস্ট লাইনটা তুমি খেয়াল রাখবা, লাস্ট লাইনটার উত্তর যেন লাস্টই হয়, তাহলে ইজিলি তুমি মাঝখান দিয়ে দুটো সেন্টেন্স অ্যাড করতে পারবে। দেখো তোমাদের সুবিধার্থে এখানে কি লিখেছি, মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস কেম টু মাই হোম অ্যাট 6:30 pm। আমার বন্ধুরা এবং আত্মীয় স্বজনরা কটায় এসেছিল? 6:30টায়।
তুমি কিন্তু ইচ্ছা করে লিখতে পারতে যে মাই ফাদার গেভ মি এ নাইস কেক, মাই ফ্রেন্ডস অলসো ব্রট এ নাইস গিফট ফর মি। ইজিলি তুমি চেঞ্জ করতে পারো। নিজের ভাষায় কী বলেছি যে টেন্সের সঠিক ব্যবহার এবং কি সেন্টেন্সের সঠিক ব্যবহার এবং প্রত্যেকটা বানান স্পেলিং যেন সঠিক থাকে সেদিকে খেয়াল রেখে তুমি কিন্তু ইজিলি তোমার নিজের মতো করে চেঞ্জ করতে পারো। লাস্ট লাইন দেখো, লাস্ট লাইনে বলেছিলাম লাস্ট লাইনটা যেন লাস্ট সেন্টেন্সের জন্য লাস্টিং। দ্য প্রোগ্রাম, এখানে কি বলা হয়েছে ডি, তাহলে ডিটা আবার কি হয়ে যাবে পাস্ট ফর্ম। দ্য প্রোগ্রাম, না সরি এখানে ছিল হাউ লং ডিড দ্য প্রোগ্রাম কন্টিনিউ, তাহলে কি আসবে দ্য প্রোগ্রাম কন্টিনিউ, এটার সাথে পাস্ট ফর্ম হবে কন্টিনিউ টিল 9 AM। তাহলে কি বলবো যে প্রোগ্রামটা অনুষ্ঠানটা 9টা পর্যন্ত, রাত্র 9টা পর্যন্ত চলেছে। তাহলে আমি কি আলোচনা করলাম, অনেকক্ষণ ধরে আলোচনা করলাম। আসলে এই বিষয়টা আসলে অনেকক্ষণ ধরে আলোচনার এই বিষয়। আমি তোমাদের কাছ থেকে 6টি টপিকস নিয়ে আলোচনা করেছি। এগুলো বাসায় তোমরা নিজেরা খাতায় লিখে অবশ্যই অনুশীলন করবে যাতে তুমি পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারবে। আর আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা পেয়ে অবশ্যই উপকৃত হয়েছ। আর তোমরা যখন ভালো রেজাল্ট করবে তখন কি আমরাও খুব খুশি হবো যে না আমাদের স্টুডেন্টরা আমাদের কথা শুনেছে। তাহলে আজকে এতটুকুই রইল, ভালো থাকবে, পড়াশোনা চালিয়ে যাবে।